উইলিসেস বাই লর্ড আলফ্রেড টেনিসন থেকে এর আগের ক্লাসে আমি গ্রামার বেসড 15টা কোয়েশ্চেন্স তোমাদেরকে করিয়েছিলাম। আজকে আমরা তার পরের 15টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার্স ডিসকাস করে নেব। দেখো কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, তলানি পর্যন্ত আমি জীবনকে পান করব। লিজ হেয়ার মিনস, এখানে লিজের মানে কি? সোর্স, তীর, বটম ড্রেক্স অফ ওয়াইন, মানে ওয়াইন যে পানীয় সেটার একদম তলানি পর্যন্ত, ওয়াটার জল, নাকি ক্লাউড মেঘ? অবভিয়াসলি বটম ড্রেক্স অফ ওয়াইন, কারণ লিজ মানে আমরা তলানি জানি, এখানে ওয়াইনের যে তলানি, একটা গ্লাসে যদি ওয়াইন থাকে তার একদম শেষ পর্যন্ত যে তলানি পর্যন্ত সেটাই বোঝানো হয়েছে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, বটম ড্রেক্স অফ ওয়াইন। নেক্সট কোয়েশ্চেন, টু স্ট্রাইভ, টু সিক, to find and not to yell. The sentence is an example of, তাহলে এই সেন্টেন্সটা কিসের এক্সাম্পল? ইম্পারেটিভ মুড, প্যারালেলিজম, ইন্টারোগেটিভ, প্যাসিভ। দেখো ইম্পারেটিভ মুড হবে না, কারণ ইম্পারেটিভ মুডের ক্ষেত্রে আমরা দেখতাম অ্যাডভাইস, রিকোয়েস্ট, অর্ডার, কমান্ড এই সমস্ত কিছু। ইন্টারোগেটিভ মুডও হবে না, কারণ এখানে আমরা কোয়েশ্চেন বাচক কিছু দেখতে পাচ্ছি না, জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাচ্ছি না। আর প্যাসিভ ভয়েসে তো এটা লেখা নেই, দেখেই বোঝা যাচ্ছে, সো প্যাসিভ ভয়েসও হবে না। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে প্যারালেলিজম। দেখো প্যারালেলিজম মানে হচ্ছে ইউজ অফ প্যারালাল প্রসেসিং, মানে এটা একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা প্যাটার্ন যেখানে আমরা সিমিলার আইডিয়াস বা এলিমেন্টস পরপর সাজানো অবস্থায় একটা সেন্টেন্সের মধ্যে দেখতে পাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পরপর একটা সিমিলার আইডিয়া পরপর ব্যালেন্স আকারে ক্ল্যারিটি আনার জন্য বোঝানো হয়েছে টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। তাহলে পরপর এখানে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা প্যাটার্ন ফলো করা হয়েছে এবং সেটা একটা সেন্টেন্সের মধ্যে ব্যালেন্স এবং ক্ল্যারিটি আনার জন্য বলা হয়েছে, তাই এটাকে আমরা প্যারালেলিজম বলবো। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি। Next question, it is not too late to seek a newer world. What is the contraction TIS short for? তাহলে এই যে TIS এটা কিসের শর্ট ফর্ম? দ্যাট ইজ, দেয়ার ইজ, দিস ইজ, ইট ইজ। দেখো দ্যাট ইজ হলে কথাটা হতো দ্যাট ইজ, দিস ইজ হলেও এরকমই হয়, সাধারণত এগুলো করা হয় না। দিস ইজ, দেয়ার ইজটাও এভাবেই হতো, দেয়ার তারপরে অ্যাপোস্ট্রফি এস, কিন্তু এখানে দেখো TIS আছে, এটা হচ্ছে ইট ইজ এর শর্ট ফর্ম। এটা আগেকার দিনে ইট ইজটা এভাবে লেখা হতো, ইট ইজ। বর্তমান সময় আমরা প্রায় দেখতে পাই ইট ইজটাকে এভাবে লেখা হয়, প্রায় 90% ক্ষেত্রে আমরা দেখি ইট ইজটাকে এভাবে লেখা হয়, কিন্তু অনেক সময় দেখা যায় কবিরা ইট ইজটাকে ঠিক এইভাবে এমফাসাইজ করার জন্য ইউজ করে থাকে TIS বলে। সো এটা হচ্ছে শর্ট ফর্ম it is it. So right answer will be option D. Next question, identify the verb form in strong in will, to strive, to seek. এখানে verb form কোনটা? তাহলে strong in will, to strive, to seek, to strive, to seek, এই যে verb form গুলো কি ধরনের verb form? Infinitive, gerund, participle, modal. Obviously এগুলো infinitive, non-finite verb form, এটা 2 plus verb রয়েছে এবং non-finite verb এখানে ইউজ হয়েছে। The right option will be option A, ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব ফর্ম। নন ফাইনাইট যদিও জেরান্ড রয়েছে, কিন্তু জেরান্ড তো ভার্ব প্লাস আইএনজি, এখানে আমরা সেরকম কিছু পাচ্ছি না। পাস্ট পার্টিসিপলও নন ফাইনাইট, কিন্তু পাস্ট পার্টিসিপল তো ডি, ইডি, ইএন, এনটি এই ধরনের জিনিস, এই ধরনের সাফিক্স অ্যাড হয় ভার্বের সাথে এবং সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, সেরকম আমরা কিছু পাচ্ছি না। 2 প্লাস ভার্ব পেয়েছি যেটা কিনা একমাত্র ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব। সো দ্য রাইট অপশন উইল বি অপশন এ। Next question, question number 20. Come my friend, the sentence is in past, future, imperative, passive. সেন্টেন্সটা কিসে রয়েছে? পাস্টে রয়েছে না কাম রয়েছে? পাস্টে তো নেই। ফিউচারে না ফিউচারেও নেই, এখানে আমরা শ্যাল উইল দেখতে পাচ্ছি না। প্যাসিভেও লেখা নেই, এটা রাইট অপশন উইল বি ইম্পারেটিভ, কারণ আমরা এখানে বুঝতে পারছি উইলিসেস তার সহকর্মীদের উদ্দেশ্যে কমান্ড দিচ্ছে, চলো আমরা বেরিয়ে পড়ি, কাম মাই ফ্রেন্ডস। সো ইম্পারেটিভ, এখানে সেন্টেন্সটা ইম্পারেটিভে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, সময় এবং ভাগ্যের দ্বারা উইক। দ্য ফ্রেজ ইজ ইন অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ কনস্ট্রাকশন, ফিউচার টেন্স, ইন্টারোগেটিভ মোড। দেখো ইন্টারোগেটিভ মোড হবে না, কারণ জিজ্ঞাসা চিহ্ন নেই। ফিউচার টেন্স শ্যাল উইল নেই, হবে না। অ্যাক্টিভ ভয়েসও নেই, বরং আমরা ভার্বের থার্ড ফর্ম পেয়েছি, তাই অ্যাক্টিভ ভয়েসও তো নেই। তাই প্যাসিভ কনস্ট্রাকশন, কারণ আমরা দেখেছি মেন ভার্বের আমরা থার্ড ফর্ম পেয়েছি এখানে, আর আমরা জানি মেন ভার্বের থার্ড ফর্ম আমরা প্যাসিভ ফর্মেই বা প্যাসিভ কনস্ট্রাকশনেই পেয়ে থাকি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফিগার অফ স্পিচ ইন ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস? তাহলে ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, এখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে? মেটাফোর, সিমিলি, আয়রনি,
পার্সোনিফিকেশন। দেখো পার্সোনিফিকেশন দেখার মতো এখানে আমরা কিছুই পাচ্ছি না, কারণ এমন কিছু পাচ্ছি না যার উপরে পার্সনের কোয়ালিটিস আরোপ করা হয়েছে, তাহলে পার্সোনিফিকেশন হবে না, আয়রনিও হবে না। এমন কিছু পাচ্ছি না যে যেটা বলা হয়েছে এবং যেটা মিন করা হচ্ছে সেটা ডিফারেন্ট, এরকম কিছুই পাচ্ছি না। সিমিলিতে কম্প্যারিজন হয় এবং লাইক এবং অ্যাজ দেওয়া থাকে, সেরকম আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না। কম্প্যারিজন পাচ্ছি কিন্তু লাইক বা অ্যাজ কিছু পাচ্ছি না, তাহলে হবে মেটাফোর। কারণ এটা মেটাফোর, তার কারণ এটা ডেসক্রাইব করছে ওয়ান ইকুয়াল টেম্পারটা কোন টেম্পারকে ডেসক্রাইব করছে না, হিরোদের সেই সমস্ত এন্ডিউরিং স্পিরিটকে নির্দেশ করছে, যে হিরোদের সেই সমস্ত দীর্ঘস্থায়ী যে ইচ্ছে শক্তি সেটাকে নির্দেশ করছে ওয়ান ইকুয়াল টেম্পার। ওয়ান ইকুয়াল টেম্পারটাকে আমরা হিরোইক এন্ডিউরিং স্পিরিটের সাথে কম্প্যারিজন হিসেবে পাচ্ছি এখানে। যেই হিরোইক এন্ডিউরিং স্পিরিটটা মানে যেই হিরোইক দীর্ঘস্থায়ী স্পিরিট বা ইচ্ছা শক্তিটা কিনা বয়স এবং ভাগ্যের দ্বারা কখনোই হ্রাস বা কমে যায় না, সেটার সাথে আমরা তুলনা পাচ্ছি। তাহলে ওয়ান ইকুয়াল টেম্পার এখানে তুলনা হচ্ছে সেই এন্ডিউরিং স্পিরিট অফ দ্য হিরোজের সাথে, তাহলে এখানে এটা মেটাফোর পাচ্ছি, ডিরেক্ট একটা তুলনা পাচ্ছি। সো হেয়ার দ্য ফিগার অফ স্পিচ ইজ মেটাফোর। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, পুশ অফ and sitting well in order smite the sounding furrows. What does smite mean? Smite কথাটার অর্থ কি? স্লিপ, ঘুম, স্ট্রাইক, আঘাত, হেয়ার, শোনা, ফরগেট, ভুলে যাওয়া। স্মাইট মানে আমরা জানি এটা হচ্ছে স্ট্রাইক, আঘাত করা। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোয়েশ্চেন, দ্য ফ্রেজ সাউন্ডিং ফিউরোস ইজ অ্যান এক্সাম্পল অফ অক্সিমোরন, মেটাফোর, পার্সোনিফিকেশন, অ্যালিটারেশন। দেখো এখানে শুধুমাত্র সাউন্ডিং ফিউরোস দেওয়া রয়েছে, পুরো লাইনটা থাকলে আমরা অ্যালিটারেশন বা ওনামাটোপইয়ার দিকে যেতাম। তো অ্যালিটারেশন এখানে প্রথম কথা দেব না, অক্সিমোরনও এখানে হবে না, কারণ পাশাপাশি সাইড বাই সাইড দুটো অপোজিট ওয়ার্ড তো বসছে না। এখানে মেটাফোর আলাদা দেওয়া রয়েছে এবং পার্সোনিফিকেশন আলাদা দেওয়া রয়েছে। দেখো সাউন্ডিং ফিউরোস এই যে ফ্রেজটাকে, এটাকে যদি একসাথে বলা যেত পার্সোনিফিকেশন এবং কাইন্ড অফ মেটাফোরও বলা যেত, কিন্তু এখানে দুটো আলাদা আলাদা অপশনে দেওয়া রয়েছে। তাই আমরা যদি সাউন্ডিং ফিউরোস এই কথাটাকে ধরি, তাহলে সাউন্ডিং যখন প্রথমে আসছে তাহলে সেই হিসেবে আমরা পার্সোনিফিকেশন বলতে পারি, কারণ এখানে সমুদ্রের উপরে হিউম্যান কোয়ালিটিস আরোপ করা হয়েছে। মানে সমুদ্র যেটা কিনা প্রহিত হচ্ছে বা যেটাকে আঘাত করা হচ্ছে, সে কি করছে? সাউন্ড ক্রিয়েট করছে, যেটা কিনা হিউম্যান কোয়ালিটিস। তাহলে সমুদ্রের ওপরে, এখানে ন্যাচারাল অবজেক্টের উপরে হিউম্যান কোয়ালিটিস আরোপ করা হচ্ছে, তাই সাউন্ডিং কথাটা এসছে, যে সমুদ্র যেন এখানে হিউম্যান কোয়ালিটিস সাউন্ড করছে, সাউন্ড ক্রিয়েট করছে। সো হিয়ার দ্য অ্যান্সার উইল বি পার্সোনিফিকেশন। এবং মেটাফোর কোন অর্থে বলেছিলাম? মেটাফোর এখানে যে ফিউরোস কথাটা মানে কি? হাল রেখা। কৃষকদের জমি কর্ষণ বা লাঙলের ফলে হয় সেই হাল রেখার চিহ্নটা এখানে সিতে দেখা যাচ্ছে, সি ওয়েভস এর দ্বারা। তাই এখানে একটা কম্প্যারিজন বুঝিয়েছিল, কিন্তু আমরা ফার্স্টে যেহেতু সাউন্ডিং রয়েছে তাই সাউন্ডিং ফিউরোস অর্থে এখানে সমুদ্রের উপরে হিউম্যান কোয়ালিটিস আরোপ করা হয়েছে, যে কিনা সাউন্ড ক্রিয়েট করছে, সেই অর্থেই ধরবো। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি, পার্সোনিফিকেশন। সাউন্ডিং ফিউরোস ইজ অ্যান এক্সাম্পল অফ personification. Next question number 25, though much is taken change the voice. তাহলে এই যে সেন্টেন্সটা though much is taken এর ভয়েস চেঞ্জ করলে কি দাঁড়াবে? though much takes, though they took much, though much has been taken, though much is taking। না, এই much is taking ing ফর্মে এটা নেই, তাহলে এটা হবে না। though they took পাস্ট ফর্মেও নেই, এটাও হবে না। though much takes, না এটাও হবে না, কারণ much is taken রয়েছে, তাহলে much is taken এর প্যাসিভ ফর্ম হবে though much has been taken. It will be the right passive form of the sentence though much is taken. Option C will be the right answer. Next question, identify the clause type. That which we are. Noun clause, adverbial clause, কন্ডিশনাল ক্লজ, রিলেটিভ ক্লজ। দেখো এখানে দ্যাটটা এটা ইন্ট্রোডিউস করছে পরের নাউন ক্লজটাকে, হুইচ উই আর। এটা একটা ক্লজ এবং এটা নাউন ক্লজ যেটা দ্যাট দ্বারা ইন্ট্রোডিউস হচ্ছে, এবং মেন ক্লজটা হচ্ছে উই আর। কারণ হুইচ উই আর এই যে ক্লজটা, এটা এই যে মেন ক্লজ উই আর, এই উই আর এর সাবজেক্ট হিসেবে কাজ করছে এখানে, যেটা এখানে ডেসক্রাইব করছে কারেন্ট স্টেট অফ বিং অফ দ্য স্পিকার অ্যান্ড হিজ কম্প্যানিয়ন্স। তাহলে মেইন ক্লজের সাবজেক্ট হিসেবে কাজ করছে এই সাবঅর্ডিনেট ক্লজটা, এবং আমরা জানি সাবজেক্ট হিসেবে কে কাজ করে? নাউন করে। তাহলে এখানে যেহেতু এই ক্লজটা পুরোটা নাউনের কাজ করছে, সো ইট উইল বি নাউন ক্লজ। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার। দ্য ফ্রেজ লাইক আ সিঙ্কিং স্টার ইজ সিমিলি, মেটাফোর, আয়রনি, পার্সোনিফিকেশন।
কারণ কোনো পার্সনের ব্যক্তিত্ব এমন কিছু নেই যার উপরে আরোপ করা হয়েছে। আয়রনিও হবে না, কারণ হিডেন কোনো মিনিং নেই। মেটাফোরও হবে না, কারণ এখানে ডিরেক্ট কম্প্যারিজন নেই, বরং যে কম্প্যারিজনটা রয়েছে সেটা লাইক দিয়ে রয়েছে। সো রাইট অ্যান্সার উইল বি অপশন এ, সিমিলি। কারণ লাইক দিয়ে কম্প্যারিজন রয়েছে, পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, তাই আর কিছু ভাবার দরকার নেই। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। লাইক আ সিঙ্কিং স্টার, সিঙ্কিং স্টারের মতো। সো simile will be the right option. Next question, beyond the utmost bound of human thought, identify the phrase. তাহলে এখানে ফ্রেজটাকে আইডেন্টিফাই করতে বলেছে। কি ধরনের ফ্রেজ? নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। দেখো, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, এখানে আমরা যদি দেখতে পাই এটা বিয়ন্ড দিয়ে শুরু হচ্ছে, সো অবভিয়াসলি ইট উইল বি আ প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। আমরা ফ্রেজটাকে নাউন ফ্রেজ আকারেও পাচ্ছি না, অ্যাডজেক্টিভ ক্লজ আকারে তো পাচ্ছি না, এবং অ্যাডভার্ব ক্লজ আকারেও পাচ্ছি না। অ্যাডভার্ব ফ্রেজ নেই, দেখো অ্যাডভার্ব ক্লজ রয়েছে। যদি অ্যাডভার্ব ফ্রেজ থাকতো তবু নইলে ভাবার বিষয় ছিল, কিন্তু অ্যাডভার্ব ক্লজ রয়েছে, তাহলে ক্লজ তো অবশ্যই নয়, তাই এই দুটো তো প্রথমেই হবে না। আর নাউন আকারে তো আমরা এই ফ্রেজটাকে পাচ্ছি না, তাই নাউন ফ্রেজও নয়। এবং আমরা বিয়ন্ড প্রিপোজিশন পাচ্ছি, তাহলে এটা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন অ্যান্ড সাম আদার ওয়ার্ডস টুগেদার ফর্ম আ প্রিপোজিশনাল ফ্রেজ। নেক্সট কোয়েশ্চেন, মেড উইক বাই time and fate but strong in will. The phrase strong in will functions as noun, adjective phrase, verb, প্রিপোজিশন। দেখো স্ট্রং ইন উইল, তাহলে শুধুমাত্র নাউন তো এটা নয়, কারণ একসাথে অনেকগুলো ওয়ার্ড আছে, এটা ফ্রেজ আকারে রয়েছে। ভার্বও নয়, শুধু একটা ওয়ার্ড নয়, প্রিপোজিশন তো নয়ই এটা। তাহলে আমরা ফ্রেজ আকারে যদি দেখতে যাই তাহলে দেখতে পাবো তিনটে ওয়ার্ড একসাথে রয়েছে, যেখানে স্ট্রং ইন উইল, এবং এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, যেটা কিনা মডিফাই করছে সাবজেক্টটাকে। কোনটা এখানে সাবজেক্ট হতে পারে? হার্টটাকে, কারণ এখানে হার্ট কি রকম না স্ট্রং ইন উইল, তাহলে হার্টের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এবং টুগেদার থ্রি ওয়ার্ডস ফর্মড the phrase, so it will be the example of an adjective. So the right answer will be option B, adjective phrase. Strong in will is an adjective phrase. Last question, to strive, to seek, to find. Which literary device is used? এখানে কোন লিটারারি ডিভাইস ইউজ হয়েছে? আয়রনি, অ্যাসোনেন্স, প্যারালাল স্ট্রাকচার, হাইপারবোল। আয়রনি হবে না, কারণ এখানে কোনো হিডেন মিনিং নেই, বা যেটা বলা হয়েছে মানে কিছু অন্য, এমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। পরিষ্কারভাবে এটার মানে বা এটা দ্বারা কি বলা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, তাই আয়রনি নয়। অ্যাসোনেন্স হবে না, কারণ অ্যাসোনেন্স মানে হচ্ছে ভায়োল সাউন্ডের রিপিটেশন। হাইপারবোল হবে না, হাইপারবোল মানে হচ্ছে এক্সাজারেশন, অতিরঞ্জিত করে বলা বা বাড়িয়ে চাড়িয়ে বলা, এরকম আমরা কিছু দেখতে পাচ্ছি না। প্লেনলি বলা রয়েছে যা বলতে চেয়েছে ন্যারেটর, তাহলে হবে প্যারালাল স্ট্রাকচার, কারণ প্যারালাল স্ট্রাকচার মানে হচ্ছে প্যারালেলিজম, যেখানে একটা সেন্টেন্সের মধ্যে সেম গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা প্যাটার্ন ফলো করা হয় একটা ব্যালেন্স বা ক্ল্যারিটি ক্রিয়েট করতে। তাহলে এখানেও দেখো সেম গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করা হয়েছে, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, প্রচেষ্টা, চাওয়া এবং খুঁজে পাওয়া বা পাওয়া। তাহলে এখানে সেম গ্রামাটিক্যাল স্ট্রাকচার একটা সেন্টেন্সের মধ্যে পরপর একটা সিরিজ আকারে বসানো হয়েছে টু ক্রিয়েট আ ব্যালেন্স or to emphasize or to bring clarity, তাহলে এটা হয়ে যাবে প্যারালাল স্ট্রাকচার বা প্যারালেলিজমের উদাহরণ। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি, প্যারালেলিজম বা প্যারালাল স্ট্রাকচার। তাহলে এখানেই আমাদের উইলিশেষের ওপরে যে গ্রামার বেসড 30 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার্স ডিসকাশন সেটা শেষ হলো। আশা করি ভিডিওটা তোমাদের সবার পক্ষে পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্পফুল হবে, তাই কেউ মিস করবে না। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।